তোমার ছোটবেলাটা কেমন ছিল? একটু বাবা মা স্ট্রিক্ট একটু বেশি ছিল আমার মনে হয়। মেইন ইন্সপিরেশন কে ছিল? স্বামীজি এবং নেতাজি, এই দুজন হচ্ছে আমার মেইন ইন্সপিরেশন। যেগুলো শুনতে পাওয়া যায় যে হচ্ছে যে মেডিকেল কলেজে নাকি ভূত আছে, আমার যতটা মনে হয়েছে আমি আজ পর্যন্ত কোনোদিনই সেরকম ভাবে রিয়েলাইজ করতে পারিনি। বিং আ ফাউন্ডার, তুমি কতটা স্যাটিসফাইড আজকে প্রেপমেটকে নিয়ে? আমি এতটাই স্যাটিসফাইড, আমার কোনোদিন মনেই হয়নি যে আমি কিছু স্যাক্রিফাইস করছি। ওয়ার্ল্ডের মোস্ট সাকসেসফুল পারসনও বলছে সে যে না আমি মোস্ট সাকসেসফুল পারসন নই, তো সেখানে দাঁড়িয়ে অলসো থিঙ্ক সেম। ভগবান হিসেবে মানে সে নিজে কেমন আছে? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সমস্ত কিছুর মধ্যে তুমি কেমন আছো? ডেফিনেটলি আমি ভালো আছি। মানে আমার কাছে ভালো থাকার ডেফিনেশনটা হচ্ছে আমার মনটা ভালো থাকা। হ্যালো এভরিওয়ান, তোমরা জেনারেলি দেখেছো যে প্রেপমেন্ট নিট ইউটিউব চ্যানেলে যে পডকাস্টগুলো আসে সেগুলো র্যাঙ্কার্সরা থাকেন, স্যার থাকেন, র্যাঙ্কার্সের প্যারেন্টসরা থাকেন। কিন্তু আজকে 12 জানুয়ারি প্রেপমেটের খুব স্পেশাল ডে, প্রেপমেটের 5th ইয়ার অ্যানিভার্সারি। তো প্রেপমেটের 5th ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। আজকে পডকাস্টে রয়েছে সমস্ত র্যাঙ্কার্সের প্রিয় ডক্টর দেবজ্যোতি স্যার। গুড ইভিনিং। জেনারেলি তো তোমাকে কোনো আড্ডায় পাওয়া যায় না, সেটা স্টুডেন্টসের সাথে হোক বা অন্য কারোর সঙ্গে হোক। তো বাচ্চাদের অনেকগুলো জিনিস কিউরিয়াসিটি থাকে যে স্যারের ছোটবেলায় কিরকম ছিল, স্যারের জীবনের ছোট ছোট এক্সপিরিয়েন্স। তো সেই জন্য আজকে আমরা স্পেশালি আড্ডা দেবো, নিছক আড্ডা, তোমার ছোটবেলা, তোমার কলেজ লাইফ, এই সমস্ত কিছু নিয়ে আড্ডা দেবো। তো প্রথমেই যেটা বলবো যে ছোটবেলাটা জেনারেলি সকলেরই খুব স্পেশাল থাকে, খুব মেমোরেবল থাকে ডেফিনেটলি, এবং যেটা খুব ভালো হওয়া দরকার। তোমার ছোটবেলাটা কেমন ছিল? ছোটবেলাটা মানে এখনকার দিনের যারা রয়েছে না, মানে ওদের ক্ষেত্রে যে ছোটবেলাটা ছিল তার সাথে ডেফিনেটলি অনেকটা আলাদা ছিল। আমাদের ছোটবেলাতে মেইনলি একটু বাবা মা স্ট্রিক্ট একটু বেশি ছিল আমার মনে হয়। যদি ওরা বলে ওদের ছোটবেলা, মানে ওরা এখনো নাকি অনেক স্ট্রিক্ট এনভায়রনমেন্টের মধ্যে বড় হচ্ছে, বাট আমার মনে হয় যে আমাদের সময় আর একটু বেশি বাবা মা স্ট্রিক্ট ছিল। যদিও তার মধ্যেই আমরা হয়তো মানে খেলাধুলা করেছি, বাবা মাকে বলে না বলে খেলতে গিয়েছি, এই ব্যাপারটা একটু বেশি ছিল। তো আমার ছোটবেলাটা ওভারঅল যদি বলা হয় তাহলে পড়াশোনা, খেলাধুলো, এই জিনিসগুলোর মধ্যেই ম্যাক্সিমামটা কেটেছে। বাকি তো আমার বাবা মাই বেটার বলতে পারবে যে আমি কতটা কিরকম ছিলাম। কিন্তু একটা জিনিস এটা জিজ্ঞেস করবো যে তুমি কি মাম্মাস গুড বয় ছিলে নাকি একটু নটি পাপাস নটি বয় টাইপস? এই জায়গাটায় আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যে আমার মনে হয় কোনোটাই নয়, এটা একটু হাইব্রিড টাইপের ছিল, মানে অ্যাজ পার রিকোয়ারমেন্ট চেঞ্জ হতো, অ্যাজ পার রিকোয়ারমেন্ট টাইপের। মানে এটা মাথায় খুব ভালো করে ঢুকে গিয়েছিল যে পড়াশোনাটা করতে হবে। সেটা মায়ের বিভিন্ন কথা, মায়ের শাসন, বিভিন্ন সময় উদাহরণ দেওয়া, সিচুয়েশন বোঝানো, 10 বছর পরে নিজেকে কিরকম ভাবে দেখতে চাই, যেগুলো আমি হয়তো আজকে বাচ্চাদেরকে বলছি একসময় মা আমাকে বলেছে। তো সেইগুলো মাথায় যখন চলতো তখন একটু মাম্মাস গুড বয় টাইপের হয়ে যেতাম, একটু পড়াশোনা করলাম, মন দিয়ে করলাম, এরকম একটা ব্যাপার হলো। আর যখন একটু মাঝে মাঝে মনে হতো পড়তে পড়তে একটু বোর হয়ে যাচ্ছি, ভালো লাগছে না, আর কত পড়বো, একঘেয়ে লাগছে, তখন এরকম হয়েছে যে ক্লাস ছেড়ে বেরিয়ে গেছি। ক্লাস ছেড়ে বেরিয়ে গিয়ে হয়তো গিয়ে হচ্ছে আমাদের স্কুলে একটা বড় মাঠ ছিল, সেই বড় মাঠের মধ্যে গিয়ে ক্রিকেট খেলা। মানে ক্লাস বাঙ্কও করেছো? বাঙ্ক করেছি, করিনি বলবো না, ঠিক আছে। টিউশন ছিল যেমন হয় আর কি, আমাদের তো তখন গভর্নমেন্ট স্কুল ছিল, তো গভর্নমেন্ট স্কুলে কি হয় মানে টিউশন আছে, তো বাবা মা জানে টিউশন দিতে হবে, টিউশন দিয়েছে, টিউশনে পড়ে নেবো জানি, স্কুলটায় এনজয় করেছি। স্কুলে আমাদের শুক্রবার হচ্ছে 1 ঘন্টা টিফিন থাকতো। আচ্ছা। তো শুক্রবারে ওই, এবং টিফিন টাইমটা ছিল 12টা থেকে 1টা, অন্য সময় টিফিন টাইম ছিল 2টা থেকে 2:30টা, শুক্রবার টিফিন টাইম ছিল 12টা থেকে 1টা। তো এই টিফিন টাইমে ওই 1 ঘন্টা খেলতে পারার জন্য কোনো শুক্রবার স্কুল যায়নি, এটা হয়নি, প্রত্যেক শুক্রবার স্কুল গিয়েছি। তো এই আর কি, মানে সব মিলিয়েই কেটেছে, মানে সবকিছু মানে জিনিসই এনজয় করেছি, মানে যেমন দুটো দিকই খুব এনজয় করেছি। দুটো রকম টেস্ট ছিল ডেফিনেটলি, বাট টেস্টটা ডিফারেন্ট হলে দুটোকে এনজয় করেছি। ছোটবেলার কিছু মেমোরেবল ঘটনা, আমি যদি একটা মেমোরেবল ঘটনা ছোটবেলা থেকে বলি, শেয়ার করো, কোনটা শেয়ার করো? মেমোরেবল ঘটনা বলতে না মানে অনেক কিছু মাথায় আছে। মেমোরেবল বলতে মানে দুঃখটাও মেমোরি, একদম আনন্দটাও মেমোরি, আর কোনো একটা অ্যাচিভমেন্টও মেমোরি। তো আমার মনে হয় মেমোরি, আমি সবসময় সেই মেমোরিগুলোকে বেশি ক্যারি করি যেগুলো একটু অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড। তার কারণটা হচ্ছে সেটা আমাকে নেক্সট একটা ভালো কিছু করতে ইন্সপায়ার করে। কারণ আদারওয়াইজ আমি দুঃখের মেমোরি যদি ক্যারি করি, আমাকে কনস্ট্যান্টলি বাকি দুঃখগুলো, এখন যে আমার দুঃখগুলো আছে সেগুলো আমাকে টানবে আরো পিছনে। আমি যদি আনন্দের মেমোরিতে বেশি থাকতে চাই, মানে থাকি অ্যাকচুয়ালি, তাহলে সেক্ষেত্রে কি হয়, যেটা কাইন্ড অফ মনে হয় যে একটা ওভার কনফিডেন্স টাইপের মনে হয় সেক্ষেত্রে, যে না সবসময় আনন্দেই থাকবো, ছোটবেলা থেকে এত আনন্দ কেটেছিল, কিংবা উল্টোটাও হতে পারে, ছোটবেলায় বেশি আনন্দ ছিলাম, এখন কেন দুঃখে আছি। তো এত কমপ্লিকেশনের মধ্যে না গিয়ে সিম্পল আমার মনে হয় যে অ্যাচিভমেন্টের মধ্যে থাকা, কারণ আলটিমেটলি কর্মই ধর্ম, অ্যাচিভমেন্টগুলো থেকে যায়, অ্যাচিভমেন্টগুলোকে মনে করে করে এখন যে স্ট্রাগল বা যে চ্যালেঞ্জেস গুলো যেগুলো ফেস করছি সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করি। তো এটা বলতে গিয়ে আমি বলি যে হচ্ছে যে আমার একটা খুব
পছন্দের একটা আমার অ্যাচিভমেন্ট আছে, সেটা হচ্ছে যে ক্লাস 6 ক্লাস 8 এই দুটো বছরে আমি এটা অনেক সময় অনেক প্ল্যাটফর্মেই বলেছি। তো ক্লাস 6 এবং ক্লাস 8-এ এই দুটো বছরে আমি সৌভাগ্য হয়েছিল আমাদের যে প্রয়াত যিনি রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম, তার সাথে দেখা করার, তার সামনে থেকে দুটো প্রজেক্ট প্রেজেন্ট করার। এক বছর একটা আর্সেনিক পয়জনিং নিয়ে, মানে আর্সেনিক ওয়াটার পলিউশনস এরকম একটা প্রজেক্ট প্রেজেন্ট করেছিলাম। আর দ্বিতীয় বছর পার্থেনিয়াম বলে একটা গাছ হয়, সেই গাছকে নিয়ে একটা প্রজেক্ট প্রেজেন্ট করেছিলাম। এবং সেটা ইন্ডিয়া থেকে হার্ডলি কিছু জন, ওয়েস্ট বেঙ্গল থেকে হার্ডলি 20-25 জন, গোটা ইন্ডিয়া থেকে 500-600 জনই সেটা প্রেজেন্ট করেছিল, মানে ওই বয়সে ক্লাস 6 এবং ক্লাস 8। তো দ্যাট ওয়াজ মানে সামথিং, মানে আমি বুঝতেও পারিনি যে এটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু পরবর্তীকালে যত দিন গেল আমি দেখলাম যে এটা আমাকে কোথাও না কোথাও একটা কনফিডেন্স দেয়। যখন একটা বড় কম্পিটিশনের মধ্যে আমি যাই, আমাকে একটা কনফিডেন্স দেয় যে আমি ওটা করতে পেরেছি, তো আমি এখানেও আমি স্ট্যান্ড আউট করতে পারবো। ছোটতে এত বড় প্ল্যাটফর্মে যাওয়া ডেফিনেটলি একটা কনফিডেন্স তো দিয়েছে। এক্স্যাক্টলি। তো সেই জায়গাটা আমি যেন মানে মেমোরিটা এতবার মনে করেছি, তো ওটা আমার অটোমেটিক্যালি ক্যারি হতে থাকে মেমোরিটা। একদম। আমি একটা কথা জানতে চাইবো, জেনারেলি এটা আমরা স্টুডেন্টসদের জিজ্ঞেস করি মাইন্ড কেয়ার রিপোর্ট যখন আমরা বানাই, যে কেন ডাক্তার হতে চাও। আমি তোমাকেও আজকে জিজ্ঞেস করব, তুমি কেন ডাক্তার হতে চেয়েছিলে? এটা প্রথম কথা বলি যে আমি ক্লাস 7 পর্যন্ত আমার কম্পিউটার গেম খেলতে খুব ভালো লাগতো। তো আমার মধ্যে ধারণা ছিল, এবং সেই কম্পিউটার গেমটা যে প্রথম আমাকে হাতে দিয়েছিল তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন, যে কম্পিউটারটা বসিয়ে দিলে বলল। তখন কম্পিউটার ব্যাপারটা কিন্তু এতটা এবং বাড়িতে থাকতো না। আমার কাছে ক্লাস 7 আমার বাড়িতে কম্পিউটার ছিল না। তো ওই কম্পিউটারের গেম খেলতে খেলতে মনে হলো এই তো কম্পিউটার ইঞ্জিনিয়ারই এবার হতে হবে, বেশ গেম খেলা যাচ্ছে। তো তারপরে আস্তে আস্তে 8 থেকে হঠাৎ করে মানে আমি দেখতে পেলাম যে আমার বায়োলজি পড়তে বেশ ভালো লাগছে। আমার একজন টিচার ছিলেন যিনি খুব ভালো বায়োলজি পড়াতেন। আমার একজন দাদুর বয়স্ক একজন ছিলেন যিনি হচ্ছেন বটনি প্রফেসর ছিলেন। তো তার সাথে অনেক সময় অনেক বায়োলজি জিনিসপত্র এত ফান্ডামেন্টাল হতে এত ভালোভাবে শেখাতেন, হঠাৎ কখন বুঝতে পারিনি যে বায়োলজির প্রতি এত অ্যাট্রাক্টেড হয়ে গেছি। এবং সেই ওই যে বায়োলজির প্রতি অ্যাট্রাকশন, সেখান থেকে আমার এই ডক্টর এপিজে আব্দুল কালামের যে টপিকগুলো ছিল কোনোটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং ঘেঁষা নয়, প্রত্যেকটা পার্থেনিয়াম, ওয়াটার পলিউশনস প্রত্যেকটাই কিন্তু হচ্ছে যে বায়োলজি ঘেঁষা। তো ওই জায়গা থেকে আস্তে 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 মানুষের জীবনকে ইমপ্রুভ করতে হবে, হেলথ মানে কি করে ভালো রাখা যায়, ডিজিজ কন্ট্রোল প্রসেস, এইখানে করতে 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 আস্তে আস্তে ডাক্তারির প্রতি ভালো লাগা শুরু হয়ে গেল। এবং তারপরে আমি দেখতে থাকলাম যে বিভিন্ন ডাক্তারের যে লাইফস্টাইল, বাবার অনেক বন্ধু বান্ধব ছিল যারা হচ্ছে ডাক্তার ছিল, তো তাদের সাথে যখন কথাবার্তা বললাম, তাদের লাইফস্টাইল দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমার এরকম একটা লাইফস্টাইল। ইন্সপিরেশন কে ছিল আমি যদি বলি তাহলে মেন ইন্সপিরেশন কাকে বলতে? ডাক্তারদের মধ্যে অনেকেই ছিল, ডাক্তারদের মধ্যে অনেকেই আমার মেন ইন্সপিরেশন ছিল। মানে বাবার যতজন মানে বন্ধু ছিল তাদের মধ্যে অনেকজন ডাক্তার রয়েছে, তাদের অনেকেই আমার ইন্সপিরেশন ছিল। কিন্তু ওভারঅল যদি বলি আমার লাইফের ইন্সপিরেশনস মানে ওভারঅল যখন আমি চলি, বিভিন্ন ধরনের স্ট্রাগল আমি ফেস করতে হয়, সেখানে আমার কাছে স্বামীজি এবং নেতাজি এই দুজন হচ্ছে আমার মেন ইন্সপিরেশন। কারণ দুজনের থেকে দুটো জিনিস আমি শিখেছি বা মানে মানে কি বলবো, বুঝেছি যে এগুলো ইম্পর্টেন্ট। স্বামীজির থেকে ডেফিনেটলি সবসময় যে এই যে ডিসিপ্লিন একটা মেন্টালিটি রাখা, যে সবসময় ডিসিপ্লিন থাকতে হবে, ডিসিপ্লিনের দাম রয়েছে, এটা আমি স্বামীজিকে ভীষণভাবে যখন পড়েছি, যতটা সৌভাগ্য যতটা মানে পড়তে পড়েছি, তো তখন আমি ওটা আমার মনে হচ্ছে আমার মনে একটা খুব দাগ কেটেছে। নেতাজির ক্ষেত্রে লড়াকু মনোভাবটা আমার খুব দাগ কেটেছে, বিকজ যে পরিমাণ স্ট্রাগল উনি করেছেন এবং যে পরিমাণ মানে বিচক্ষণতার সাথে, যে পরিমাণ উনি ওনার বুদ্ধিগুলোকে খুব ভালো কাজে ইউজ করেছেন, তো সেখানেও একটা ইন্সপায়ার করে যে বুদ্ধি থাকলে সেটাকে ভালো কাজে ব্যবহার করতে হয়। ডিসিপ্লিন এন্ড বুদ্ধি দুটোকে একসাথে নিয়ে চলা, এই দুটো একসাথে যখন থাকছে, মানে যখন স্কিল উইল দুটো জিনিস যখন একসাথে চলে আসছে, ডেফিনেটলি। এবং স্বামীজি সেই কথা তো আছেই যে যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ পর্যন্ত থেমো না। আমাদের অনেকবার অনেক মানে বই উপহার পেয়েছি যেখানে লেখা থাকতো বইটা, স্বামীজির বইয়ের নিচে যে উঠো জাগো যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না। তো এই জিনিসগুলো আমাকে অনেকটা ইন্সপায়ার করেছে ডেফিনেটলি। মানে সত্যি কথা বলতে বোঝা যায় সেটা, কারণ প্রেপমেডের জার্নিও শুরু হয়েছে 12 জানুয়ারি থেকে। এক্স্যাক্টলি, মানে হ্যাঁ ডেফিনেটলি, মানে সেটা একটা কাকতালীয় ব্যাপার, এটা এরকম কোনো প্ল্যান ভাবে করা হয়নি। মেবি হতে পারে যে জানি না, মানে বলে না ওই যদি খুব মন থেকে কিছু চাওয়া হয় তাহলে মানে পুরো পৃথিবী তোমার উপরে মানে তোমাকে চেষ্টা করবে সেটা দেওয়ার, হয়তো সেই কারণে প্রেপমেডের বাজেটটা 12 জানুয়ারি হতে পারে সে কারণে। ওকে, ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, তো সেখান থেকে জেনারেলি সবারই এখনো সবার ড্রিম মেডিকেল কলেজ থাকে, মেডিকেল কলেজ কলকাতা এখনকার স্টুডেন্টসদেরও থাকে। তো সেখানে তুমি প্রায় 6 বছর কাটিয়েছো। একদম। কিরকম ছিল সেখানকার এক্সপিরিয়েন্স, এটা অনেকেই জানতে চাই যে মেডিকেল কলেজের দিনগুলো কেমন হয়, তো সেটা যদি একটু শেয়ার করো। মেডিকেল কলেজের প্রথম যেটা আমি বলবো যে 2012 থেকে 2017-18 প্রায় বলবো যে এই পুরো যে 5টা বছর প্রায় মেডিকেল কলেজে থাকাটা এক্সপিরিয়েন্স বিভিন্ন রকম ছিল। পেশেন্টস, হস্টেল লাইফ, প্রত্যেকটার এক একটা রকম এক্সপিরিয়েন্স ছিল।
দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন মেডিকেল কলেজ যেটা আমার মনে হয়েছে যে মানুষ হিসেবে অনেক ম্যাচিওর করেছে, কারণ 12 পর্যন্ত আমরা কোনো প্রফেশনাল কোর্সে ছিলাম না, ওটা একটা পিওর স্টুডেন্ট লাইফ ছিল। কিন্তু যখন থেকে একটা মেডিকেল কলেজে গেলাম অনেক ম্যাচিওর ভাবে জিনিসগুলোকে দেখতে শুরু করলাম। একটা পেশেন্ট, তার জীবন আমার হাতে, সেইটাকে ট্রান্সফর্ম করতে হবে, তাকে সুস্থ বানাতে হবে, তো অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে শিখলাম মেডিকেল কলেজে। ভুল করার কোনো জায়গা নেই, ডেফিনেটলি ভুল করার কোনো জায়গা নেই। সেই সিনসিয়ারিটি থেকে এরকম হতেই পারে যে হয়তো আমি হয়তো একটা পুরো দিনই খেতে পাইনি, এরকমও হয়েছে যে না খেয়ে থাকতে হলো, জাস্ট একটা হয়তো ওটি চলছে, ওটির পর ওটি 2-3টে ওটি পর পর চললো, মেডিকেল কলেজে এরকম ঘটনা ঘটেছে। তো এটা যেমন একটা স্যাক্রিফাইস করাটাকে আরো স্ট্রঙ্গার একটা মানে একটা রেজলিউশন নিলাম যে স্যাক্রিফাইসের আরো বেশি স্যাক্রিফাইস দরকার হলে করতে হতে পারে। তার সাথে সাথে মেডিকেল কলেজে অনেক কিছু মুভমেন্ট, স্কেয়ারি মুভমেন্টও ছিল। রাতের বেলায় যখন ডিউটি হতো অনেক সময় এরকম হয়েছে, প্রচুর পেশেন্ট পার্টি মানে বিভিন্ন কন্ডিশনসে আসতো, কারণ সেই সময় রাতের বেলায় ড্রাঙ্ক কন্ডিশনসও পেশেন্ট পার্টি আসতো, তাদেরকে কাউন্সিল করা, বোঝানো, তাদেরকে সেই সময় ম্যানেজ করা, তো অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। আর যেগুলো শুনতে পাওয়া যায় যে হচ্ছে যে মেডিকেল কলেজে নাকি ভূত আছে বা এটা আমি জিজ্ঞেসই করতে যাচ্ছিলাম, যেটা অনেকেই বলেন যে মেডিকেল কলেজে ভূত আছে। তুমি এক্সপেরিয়েন্স করেছো কখনো? না, আমার পার্টিকুলারলি আমার এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, ভূতের যে কনসেপ্টটা আমার যতটা মনে হয়েছে, আমি আজ পর্যন্ত কোনোদিনই সেরকম ভাবে রিয়েলাইজ করতে পারিনি। ঠিক আছে, এতদিন এখনো যখন ভূতের মুভিও দেখি মানে খুব একটা যে মানে কিছু মনে হচ্ছে এমনটা কিছু নয়, রাদার অনেক ক্ষেত্রে হাসিও পাই। সো এই যে ভূতে একটা মনে করে একটা আনন্দ পাওয়া বা একটা এক্সাইটমেন্ট হওয়া, এই জিনিসটা আমার খুব একটা হয় না। মেবি হয়তো তার জন্য হতে পারে আমার খুব একটা কোনোদিনই মনে হয়নি, বিশ্বাস নেই। একটা কথা আছে সেই BMW ওয়ার্ড যেটা আমাদের মেডিকেল কলেজে রয়েছে, গাইনি ডিপার্টমেন্টস এর মধ্যে। তুমি গেছো সেই ওয়ার্ডে? হ্যাঁ, ডিউটিও করেছি, রাতের বেলা থেকে ডিউটিও করেছি, রাতের বেলা থেকে ডিউটিও করেছি, ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে মানে কল ঘুমিয়েছো সেখানে? হ্যাঁ, ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে সেখানে কল নিতে গেছি। মানে কল নিতে যাওয়া মানে হচ্ছে যে ওখানে হয়তো কোনো পেশেন্ট খারাপ হয়েছে, উঠে গিয়ে তার ব্লাড চালিয়েছি, আবার এসে ঘুমিয়ে গেছি। আমার কিছু বিন্দু কোনো রিয়েলাইজেশন কিছু হয়নি, বাট ওই আর কি মানে এরকম একটা চলতি কথা তো থাকতেই পারে, চলতি কথা আছে। হ্যাঁ, পুরনো বিল্ডিং, সেখানে পুরনো বিল্ডিং বলে এটাই মানে মেডিকেল কলেজে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে। আমি ওভারঅল মেডিকেল কলেজকে একটা জিনিস বলবো, আমাকে অনেক ম্যাচিওর বানিয়েছে মেডিকেল কলেজ, আমাকে অনেক রেসপন্সিবিলিটি নিতে শিখিয়েছে, স্যাক্রিফাইস দরকার হলে আরো বেশি করতে হবে, এই পরিমাণ মেন্টালি স্ট্রং আমাকে মেডিকেল কলেজ বানিয়েছে। এবং মেডিকেল কলেজের সিনিয়রদের কথা আমার ডেফিনেটলি বলা উচিত। আমি এই অ্যাসপেক্টে একটা জিনিস জিজ্ঞেস করব যে তুমি সিনিয়র হিসেবে কেমন ছিলে? মেডিকেল কলেজের সিনিয়ররাই প্রথম শিখিয়েছে যে সিনিয়র হিসেবে ভালো হতে হয়। আমরা যখন প্রথম মানে ফার্স্ট ইয়ারে ছিলাম না, তখন আমাদেরকে শেখানো হয়েছিল যে জুনিয়র কিভাবে ভালো, নিজে কিভাবে ভালো জুনিয়র হবো। যখন সেকেন্ড ইয়ার হলাম তখনও সিনিয়ররা কিন্তু একটু সিনিয়র, থার্ড ইয়ারের সিনিয়ররা কিন্তু একটু সিনিয়রিটি দেখিয়ে বলতো যে ভালো সিনিয়র হতে পেরেছিস কি। তো সেখান থেকে বুঝলাম যে ভালো সিনিয়র হওয়াটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টাস্কের মধ্যে পড়ে, মানে সেটাও শিখতে হবে। তো সেখান থেকে আস্তে আস্তে ভাবা শুরু করলাম যে কি করে ভালো সিনিয়র হওয়া যায়। এবার রইল কথা, যদি আমি কিভাবে সিনিয়রিটি রাখতাম, মানে কিভাবে জুনিয়রদেরকে জিজ্ঞেস করতাম বা কোয়েশ্চেন জিজ্ঞেস করতাম বা এই জিনিসগুলো, তো সবাই একটা তো হয় ইন্ট্রো, যেটা হচ্ছে মানে প্রত্যেকটা স্টুডেন্টকে আমার মনে হয় ফার্স্ট ইয়ারে হ্যাঁ যেগুলো যখনই হচ্ছে একটা জুনিয়র আসতো একটাই মানে ওকে কিছু কোয়েশ্চেন্স আমরা যখন জিজ্ঞেস করতাম, আমার মেন মোটোটা থাকতো যে আজকে ও যখন হতে পারে যে পেশেন্ট পার্টির সাথে কথা বলছে, কিংবা হতে পারে যে ও যখন এক্সামসে কি ভাইবা টেবিলে বসছে, ওর যে কনফিডেন্সটা দরকার সেই কনফিডেন্সটা যেন ও গেইন করতে পারে বা সেই ধরনের এক্সারসাইজ যেন আমি ওকে প্র্যাকটিস করাতে পারি। এটা প্রথম দিকে হয়তো যে জুনিয়র তাকে হয়তো একটু আনকমফোর্টেবল বানিয়ে দিচ্ছে যে মানে হ্যাঁ এরকম বকা খেলাম, দাদা কেন জিজ্ঞেস করছে, দাদা এতগুলো প্রশ্ন জিজ্ঞেস করলো পারলো না, মানে একটা খারাপ ফিলিং থাকে, একটা গিল্ট ফিলিং টাইপের হয়। সেই জায়গা থেকে হয়তো ভাবলো যে এরকম যখনই দেখা হয় শুধু প্রশ্ন জিজ্ঞেস করে, দুটো আড্ডা মারলেই পারে। কিন্তু পরে কিন্তু সেই অ্যাকনলেজ করেছে, সে মনে রেখেছে যে তাকে আমি পড়িয়ে দিয়েছিলাম, তার জন্য ও সে এখানে ভাইবা টেবিলে উত্তরটা দিতে পেরেছে। এই জিনিসটা আমার কাছে আনন্দের ছিল, আমি এটাতে বেশি খুশি হতাম দেন হচ্ছে একটা জুনিয়রের সাথে কি একটু আড্ডা দিলাম। আড্ডা মেরেছি, এরকম না যে আড্ডা মারিনি, কিন্তু আমার প্রাইমারি ফোকাস এটা ছিল সবসময় যে হচ্ছে ওর লাইফটাতে যেন একটু কিছু হলেও আমাকে গাইড করতে পারি। মানে এই নেচারটা আমাকে সবসময় আমার মধ্যে মানে এটা ভালো লাগে আমার, যে কাউকে গাইড করা। এবার কাউকে গাইড করতে গেলে নিজেকেও কনস্ট্যান্টলি একটা লার্নিং প্রসেসের মধ্যে থাকতে হয়, তাই জন্য আমার লার্নিং প্রসেসও ভালো লাগে, যে কোনো জিনিস শিখতে আমি পছন্দ করি। তো আমরাও তো দেখেছি আমাদেরও যে গাইড করে কন্টিনিউয়াসলি একটা যেটা গাইডেন্স। আমি তোমার কলেজ লাইফের ক্ষেত্রেই বলবো, তুমি যদি একটা মেমোরেবল ঘটনা, যেটা তোমার লাইফের সব থেকে মেমোরেবল একটা ঘটনা, অনেকগুলো মোমেন্টস নেই কলেজ লাইফ হয়, তার মধ্যে থেকে যেটা সব থেকে বেশি তোমাকে ইম্প্যাক্ট ফেলেছে সেরকম একটা ঘটনা, কি ঘটনা? কলেজ লাইফে আমি যেটা বলবো অনেকগুলো ঘটনা রয়েছে, এবার আমরা সেই একই আমি জিনিসটা বলবো যে ঘটনা অনেক রকমই হয়, যে খারাপ, ভালো, আনন্দ। আবার আমি বলবো যে হচ্ছে মেডিকেল কলেজে এমন একটা ঘটনা বলবো, এবার একটু অন্যরকম আমার মনে হয়, সেটা হচ্ছে যে একটা এমন ঘটনা আমার মেডিকেল কলেজে আছে যেটা একদিকে যেমন আমার অ্যাচিভমেন্ট, অন্যদিকে আমার
লাইফ লেসন যে কতটা কনফিডেন্ট কখন থাকা উচিত। এটা থার্ড ইয়ারের দিকে একটা সময় ছিল, আমাদের মেডিকেল কলেজে একটা ইলেকশন বলে একটা ব্যাপার হতো তখন, এবং সেটা তার সাথে খুব যে পলিটিক্যাল কোনো একটা মানে নাম ছিল, বিভিন্ন পলিটিক্যাল পার্টির নাম ছিল, কিন্তু মেন যেটা ছিল যে হচ্ছে আমরা ক্লাস মানে ওটাকে আমরা বলতে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ ক্লাস সিআর বলতাম, সিআর সিলেকশন ভোট হতো মেনলি, ঠিক আছে। তো 5 জন করে সিআর থাকতো। তো সেই বছরটাই না মানে আমি যে পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছিলাম কলেজের সিআর ইলেকশনটাতে, তো সেই তাদের মধ্যেও যে 5 জন আমরা ছিলাম, তারাও নিজেরা বলছিল যে হচ্ছে এবছর বোধহয় দেবজ্যোতি জিততে পারবে না, আর অপোনেন্ট পার্টি যারা ছিল তারা তো বলছিল। তো এই সময়টাই যদিও সে বছরে কিন্তু আমি যথেষ্ট পরিমাণ ক্লাসের জন্য যে কাজগুলো আমার করার কথা ছিল, যেমন ক্লাসের জন্য প্রপার টাইমে সবার অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে সবাই ক্লাস অ্যারেঞ্জ করা, প্রপারলি প্রত্যেকটা লেকচার অ্যারেঞ্জ করা, এগুলো যেমন আমি প্রপারলি করেছিলাম। তো আমি কিন্তু ফুলি কনফিডেন্ট ছিলাম, কিন্তু জানি না কি করে চারিদিকে এরকম একটা মানে একটা রটনা টাইপের একটা মানে চারিদিকে কথা চলছে, একটু কোথাও না কোথাও এটা আমার কনফিডেন্সকেও আঘাত করেছিল, কোথাও না কোথাও মনে হয়েছিল তাহলে কি আমি কিছু ভুল করেছি। তো আমি যাই হোক আমি শুনতে পাচ্ছি আমি কনস্ট্যান্টলি আমার মতো কাজ করে যাচ্ছিলাম, এবং যখন রেজাল্টটা বেরোলো ইলেকশনটার ফাইনালি, আমি দেখলাম যে আমি হাইয়েস্ট ভোট পেয়েছি, মানে যেটা আর কেউই পাইনি গোটা ইলেকশনসের মধ্যে। তো সেখানে আর তার কারণটা আমি একটু বলি যে যখন আমার কাছে এরকমভাবে মানে খবরটা এলো, আমি কিন্তু ওই খবরটা রটে যাওয়া মানে রটছে যখন, আর যখন ভোটটা হচ্ছে তার মধ্যে একটা 2 মাসের গ্যাপ ছিল। ওই 2 মান্থে কিন্তু আমি আরো বেশি এফোর্ট দিয়েছিলাম, এক্সট্রা এফোর্ট দিয়েছিলাম। এবং এখান থেকে আমি এটাই বুঝলাম যে যদি কোনো কারণে যদি আমাদের জীবনে কখনো কোনো নেগেটিভ ভাইব কেউ দেওয়ার চেষ্টা করে, তখন আমাদেরকে আরো এক্সট্রা এফোর্ট দিয়ে সেটা যাতে সরে যায় সেই দিকে আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ তখন যদি আমরা ভাবি ও কেন আমাকে নেগেটিভ কথাটা বললো, ওর তো বলা ঠিক হয়নি, এইগুলোর পিছনে যদি আমরা শুরু করি, তাহলে অটোমেটিক্যালি আমার এই যে করণীয় যে জায়গাটা ছিল এক্সট্রা এফোর্ট দেওয়া আমি দিতাম না, তার ফলে হয়তো সত্যি আমি ভোটটা হেরে যেতাম। হ্যাঁ, এটাই হয়তো ইন্টেনশন ছিল, এটাই হয়তো ইন্টেনশন ছিল। মেবি আমাদেরকে অনেকেই নেগেটিভলি জীবনে ইনফ্লুয়েন্স করে জাস্ট বিকজ আমরা যাতে তাদের কথা শুনে আমরা যাতে এফোর্টটা দেওয়া বন্ধ করে দিই, আমি উইথড্র করে দিই এফোর্টটা। তো সেই জায়গাটা আমার তখন মাথায় এসেছিল, এবং সেটাকে মাথায় রেখে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, এবং সেটাকে আমি এক্সিকিউট করেছিলাম। এবং এখান থেকে আমি পরবর্তীকালে বুঝলাম যে এরপরে যদি আমাকে জীবনে কেউ কখনো নেগেটিভলি ইনফ্লুয়েন্স করে, আমি নেগেটিভলি ইনফ্লুয়েন্স হচ্ছি না। একটা খুব কমন একটা কোনো একজন কাউকে দেখেছিলাম যে একটা গ্লাস ভর্তি জলের মধ্যে দু এক ফোঁটা রং দিল, তো জলটা নীল হয়ে গেল, এবং তারপর দেখলাম যে কনস্ট্যান্টলি এবার এই নীল জলকে নীল রংটা সে সরাতে চাইছে, মানে দাগ সরাতে চাইছে। তো সে অনেক এবার জলটা পুরো ফেললে দাগ রংটাও পুরো পড়ে যাবে। তো সেই মানুষটা কি করলো, কনস্ট্যান্টলি একটা গ্লাসে কনস্ট্যান্টলি জল ঢালতে থাকলো, অটোমেটিক্যালি ওই রঙিন জলটা উপচে ওভারফ্লো করে করে পড়ে গেল, এবং গ্লাসটা কিন্তু পুরো আবার হচ্ছে সাদা চকচকে জলে ভরে গেল। তো এই যে জিনিসটা এটা কনস্ট্যান্টলি আমার মাথায় আজও থাকে, এবং এটা আমি কনস্ট্যান্টলি মাথায় রাখি। তো মানে এই আমি এবার যদি আমার ডিসকাশনটা আসি, তাহলে ওই একটা মেডিকেল কলেজে ওই আমার সিআর ইলেকশনটা আমার এখনো মনে আছে। এটা যদিও তুমি মেনশন করেছো জ্যৈষ্ঠকেও তুমি যখন গেছিলে, জ্যৈষ্ঠকে ছিল তখন আমি মেনশন করেছি এই জিনিসটা, এটা সব সময় বলি এই জিনিসটা। আরো বেশ কিছু ঘটনা রয়েছে যেগুলো আমাকে শিখিয়েছে, বাট আমার মেডিকেল কলেজে যখন কথা আসবে আমার মনে হয় এটাই বেস্ট এক্সাম্পল যেটা আমার এখনো মনে আছে। মানে অনেক কিছু অনেক ইমপ্যাক্ট, একদম ইমপ্যাক্ট আছে আমার, একদম ক্লিয়ার কাট ওয়েতে প্রত্যেকটা জিনিস মনে আছে এখন এই ঘটনাটা প্রসঙ্গে। ছোট থেকে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, ডাক্তার হলে, তারপর রেডিওলজিস্ট হলে, তারপর জেনারেলি ডাক্তাররা পড়ানোটাকে সেকেন্ড প্রফেশন হিসেবেই অনেকে রাখেন বা হবি হিসেবে রাখেন। তো এখন তোমার পড়ানোটাই বলতে গেলে ধ্যান জ্ঞান সবকিছু, তো হঠাৎ করে এটাকে ফার্স্ট প্রফেশন হিসেবে কেন নিলে? আমার পড়ানোটার ব্যাপারে যদি আমি বলি, তো সেটা আমি যখন মেডিকেল কলেজেও ফার্স্ট ইয়ারে ছিলাম, আমি অনেকবারই বলেছি সেটাও, যে তখন থেকে আমি পড়ানো কিন্তু শুরু করে দিয়েছি ফুল ফ্লেজেড, মানে অন্যান্য অর্গানাইজেশনসে হোক বা ইন্ডিভিজুয়ালি হোক আমি পড়ানো শুরু করে দিয়েছি। আর আরেকটু ভালোভাবে বললে, যে যখন আমার নিজের ভাই অর্থাৎ ডক্টর দেবপ্রিয়, ও যখন ছিল, মানে ওকেও যখন মেডিকেল এন্ট্রান্সের জন্য আমি মানে ওকে গ্রুম করছিলাম, সেই মোমেন্ট থেকে আমি দেখলাম আমার খুব ভালো লাগছে এটা করতে, পড়াতে ভালো লাগছে। এবার এটা এরকম নয় যে হচ্ছে একটু পড়ালাম ভালো লাগলো, আমার এটা কনস্ট্যান্টলি যতক্ষণ না পর্যন্ত একটা রেজাল্ট পাচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরো ওটাকে থ্রু অ্যান্ড থ্রু আমার পড়াতে ইচ্ছা করছিল। তো এই ইচ্ছে করাটা তখনই বুঝতে পারিনি যেটাকে কি নাম দেবো। পরবর্তীকালে যখন ফার্স্ট ইয়ারেও দেখছি পড়াতে ইচ্ছা করছে, সেকেন্ড ইয়ারেও পড়াতে ইচ্ছা করছে, থার্ড ইয়ারেও পড়াতে ইচ্ছা করছে, ফাইনাল ইয়ার তখন তুমি অ্যাক্টিভলি পড়াচ্ছো, আমি অ্যাক্টিভলি তখন পড়াচ্ছি, ফাইনাল ইয়ারেও যখন দেখছি তখন দেখছি আমার পড়াতে ইচ্ছা করছে। তখন থেকে বুঝলাম যে আমার পড়ানোর প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে। এবং আমি যখন মানে পিজির জন্য যখন প্রিপারেশনস নিচ্ছিলাম, তখন আমি দেখলাম যে এই পড়ানোর হ্যাবিটের জন্য আমার লার্নিং প্রসেস সম্বন্ধে অনেক ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে।
আমি নিজেও যখন পিজির জন্য প্রিপেয়ার করছিলাম, নিট পিজির জন্য, তখনও কিন্তু আমি দেখলাম যে এটা আমাকে অনেক একটা এক্সট্রা মাইলেজ দিচ্ছে নিজের পড়াশোনার জন্য। আমি বললাম সবসময় যে পড়ানো আর পড়া মানে এটা আমার কাছে একটা সাইকেলের মতো, মানে আজকে আমি পড়াচ্ছি, আমাকে তার মানে আরো কিছু শিখতে হবে, আমি আবার পড়াচ্ছি, এবং এটাকে কোনো বাউন্ডারি নেই। আজকে আমি হয়তো 11, কালকে 12, তারপরে ফার্স্ট ইয়ার। তো এই যে জিনিসটা কনস্ট্যান্টলি কিন্তু চেঞ্জ হতে থাকে, যে অ্যাটলিস্ট আমার নিজের জন্য। আর রইল কথা হচ্ছে যে পড়ানোর ইচ্ছে কি করে তৈরি হলো। পড়ানোর ইচ্ছাটা আমার কোনোদিনই কাউকে এরকম নয় যে কাউকে দেখে তৈরি হয়েছে বা কেউ পড়াচ্ছে অমুককে দেখলাম তাই একটু ইন্ট্রিনসিক ব্যাপার, মানে এটা আমার পড়াতে ভালো লাগে, মানে আমি পড়াতে এনজয় করি। আমি মানে এরকম নয় যে মানে লাইক মানে কেউ একজন পড়াতে বলেছে, প্রথমত কেউ পড়াতে বলেইনি কোনোদিন, কারণ রাদার আমি যখন পড়াচ্ছিলাম তখন অনেকে আমাকে মানে এটা বলেছে তুমি তো ডাক্তার, তুমি কেন পড়াচ্ছ। হ্যাঁ, সেটা ইভেন ইন দ্য ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যখন এমবিবিএস স্টুডেন্ট তখনও আমাকে মানে এই কথাটা বলেছিল। তো যাই হোক, তো এই পড়ানোর ইচ্ছাটা একদমই ইন্ট্রিনসিক এবং এটা একদম আমার নিজের ভেতর থেকে একদম। আচ্ছা, পড়ানোটা তো ঠিক আছে, মানে বিইং আ টিচার অ্যান্ড বিইং আ ফাউন্ডার দুটোর মধ্যে অনেকটা পার্থক্য আছে, অনেকটা ডিফারেন্স রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে পড়াতে ভালো লাগছিল, তুমি পড়াচ্ছিলে, কিন্তু তোমার হঠাৎ করে কেন মনে হলো যে তুমি প্রেপমেড শুরু করবে? আর প্রেপমেড নামটাই বা কেন, এটাও অনেকের প্রশ্ন থাকে যে ওয়াই নেম, প্রেপমেড নাম কেন? ফার্স্ট অফ অল বলবো যে যখন পড়ানোটা শুরু হলো আমার মাথায় প্রথম একটা জিনিসই ছিল যে চারিদিকে অর্গানাইজেশনের কোনো কমতি ছিল না। ওই সময়টাই করে 2020 দিকটা করে আমরা প্রেপমেড শুরু করেছিলাম, আজকে আমাদের অলমোস্ট 5 বছর হয়ে গেল। তো আমার কাছে প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে অর্গানাইজেশন তো অনেকই ছিল, যেটা হচ্ছে মানে পড়াশোনা করাই, কোচিং করাই, কিন্তু আমার এক্সক্লুসিভলি আইডিয়া এটাই ছিল যে আগামী দিনে আরো বেশি ডাক্তার তৈরি করতে হবে, এবং ডাক্তারিতে যখন কেউ টার্গেট করছে সে যেন পুরোপুরি জেনে আসে ডাক্তারিতে, মানে এক্স্যাক্টলি সে ডাক্তার হলে কিরকম লাইফস্টাইল পাবে এবং তার যে মোটিভেশনটা সেটা যেন রিয়ালিস্টিক হয়। সেকেন্ডলি আমি দেখেছিলাম যে যখন মানে নিট ক্র্যাক করা বা যে কোনো এন্ট্রান্স মানে এক্সাম ক্র্যাক করা বা নিটের জন্য স্পেশালি বলবো ডাক্তারি এন্ট্রান্স এক্সামের জন্য, যে প্রত্যেকটা জিনিস যতটা ডিফিকাল্ট তার থেকে বেশি অনেক ডিফিকাল্ট করে পোর্ট্রে করা হয়, সেই জিনিসটা আমার একদম পছন্দ ছিল না। তো আমি সিম্পলিসিটি দিয়ে বাচ্চারা যাতে নিট ক্র্যাক করতে পারে সেই আইডিওলজি নিয়ে আমি স্টার্ট করেছিলাম হচ্ছে প্রেপমেড, এবং আমি খুব ফিক্স ছিলাম যে আমি শুধুমাত্র মেডিকেল এন্ট্রান্সের জন্য আমাদের একদম পড়ানো হবে, তার জন্য সেখান থেকে হলো মেড এবং প্রিপারেশনস অফ মেডিকেল বলে প্রেপমেড, এবং সেখান থেকে তারপর তো এই ট্রেডমার্ক, তারপর অল দিস থিংস, ব্র্যান্ড রেজিস্ট্রি, সেই সমস্ত জিনিস তো পরে কমপ্লিট হয়েছে। এই প্রেপমেড আমাদের নিজস্ব আর কি, আমাদের মানে শুধুমাত্র আমাদেরই এক্সক্লুসিভ রাইট প্রেপমেডটার। কিন্তু তার আগে কিন্তু এরকম একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে যে হচ্ছে যে মানে কেন শুধুমাত্র মেডিকেল এন্ড প্রিপারেশন দুটো মিলিয়ে প্রেপমেড শুরু হয়েছিল মেডিকেলের জন্য। আজকে দিনে দাঁড়িয়ে যেখান থেকে শুরু হয়েছিল আজকে অনেক বড় বিল্ডিং, প্রচুর ক্লাসরুমস, প্রচুর এক্সপ্যানশন, প্যান ইন্ডিয়া স্টুডেন্টসরা রয়েছে, কিন্তু বিইং আ ফাউন্ডার তোমার কাছে তো একটা ছোট বাচ্চার মতো। বিইং আ ফাউন্ডার তুমি কতটা স্যাটিসফাইড আজকে প্রেপমেডকে নিয়ে? ডেফিনেটলি প্রেপমেডকে নিয়ে আমি এতটাই স্যাটিসফাইড যে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে প্রেপমেডের এই যে এতটা পরিশ্রমের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে তোমাকে, তোমার কি মনে হয় এটা স্যাক্রিফাইস? আমি তখন ক্লিয়ারলি একটা কথা বলে দিই যে আমার কোনোদিন মনেই হয়নি যে এটা স্যাক্রিফাইস, কারণ আমি এতটাই স্যাটিসফাইড, আমার কোনোদিন মনেই হয়নি যে আমি কিছু স্যাক্রিফাইস করছি। কিন্তু তাও আমি বলবো এই স্যাক্রিফাইস কথা থেকে কিছু জিনিস তো জীবনে ছাড়তে হয়েছে, তো সেই কোন কোন জিনিসগুলোকে মানে বাদ দিতে হয়েছে একদম জীবন থেকে? এরকম কিছু নয়, মানে কোনো জিনিসকে একদম পুরো বাদ দিতে হয়েছে, বাট ডেফিনেটলি আমি একটা কথা বলবো যে হ্যাঁ মানে অনেক ফ্যামিলি গেট টুগেদার হয়তো বাদ দিতে হয়েছে আমাকে, হয়তো আমার ফ্রেন্ডসরা কিছুতে ইনভাইট করেছে, আমি হয়তো সেগুলোতে যেতে পারছি না, কিন্তু ট্রাস্ট মি মানে আমার কোনোদিনই মানে এগুলোকে স্যাক্রিফাইস বলে মনেই হয়নি, মানে কারণ আমি এই যে রেসপন্সিবিলিটি যে ফিলটা আসে যে প্রত্যেকটা পেরেন্টস দায়িত্ব করে বাচ্চাকে দিয়ে যাচ্ছে, ভরসা করে বাচ্চাকে প্রেপমেডে অ্যাডমিশন করাচ্ছে, সেই জায়গা থেকে বাচ্চাদের জন্য বেস্ট সার্ভিসটা প্ল্যান করতে হবে, ইয়ার অন ইয়ার প্রত্যেক বছর আরো বেস্ট হতে হবে, এই জিনিসটা মানে নিজেকে অটোমেটিক্যালি ভাবতে, মানে এটা অটোমেটিক্যালি আমার মধ্যে আসে, মানে এটার জন্য আমাকে কোনো আমার মনে হয় না যেটা আমি আমার মনেই হয় না যে আমি যদি কোনোদিন এরকমও হয় যে অফিসেই হয়তো ঘুমিয়ে গেলাম, বাড়ি গেলাম না, যেটা অনেক ক্ষেত্রেই হয় আর কি, অনেক সময় আমাকে করতে হয়, তো আমার এগুলো কিছু মনে হয় না, মানে আমার এগুলোতে এটাই ভালো লাগে, আমার এটা ভালো লাগে, এতটাই ভালো লাগে এবং এতটাই স্যাটিসফাইড উইথ প্রেপমেড স্টুডেন্টস, উইথ প্রেপমেড পেরেন্টস, উইথ মাই টিম, সবাই এতটাই আমি স্যাটিসফাইড। একদম।
একটা প্রশ্ন করব, জেনারেলি যেদিন রেজাল্ট বেরোয় সেদিন আমরা তোমাকে দেখেছি খুব সাটল থাকতে। দু রকমের জিনিস ঘটনা চলে প্রেপমেডে। একটা টাইপ অফ স্টুডেন্টস থাকে যারা খুব ভালো রেজাল্ট করেছে, মেডিকেল কলেজে যাবে, মিষ্টি নিয়ে আসছে, বাবা মারা আসছে, থ্যাঙ্কস দিচ্ছে তোমাদেরকে, সমস্ত ফ্যাকাল্টিসদেরকে। আর সেই সময় আর একটা টাইপ অফ স্টুডেন্টস থাকে যে যারা হয়তো পেলো না, সে রেজাল্ট করতে পারলো না, কান্নাকাটি করছে, বাবা মা হয়তো অনেক কষ্ট করে পড়িয়েছে, বাবা মারা কান্নাকাটি করছে, তারাও তোমার কাছে আসে। তো এই দুটো জিনিসকে মানে মিলিয়ে তোমার এক্স্যাক্টলি কিরকম ফিল হয়? ফার্স্ট অফ অল প্রেপমেডে যখন আমি যখন রেজাল্টটা হয় ওদের, তো প্রত্যেক বছরই কাট অফটা চেঞ্জ হতে থাকে। তো একদম শুরুতেই এরকম হয় না যে হচ্ছে সবাই বুঝে গেল যে এবছর আমি চান্স পাবো কি পাবো না। কিছু জন যেমন বুঝেই যায়, যেমন আমরাই বলে দিতে পারি যে তুমি চান্স মানে তোমার ডেফিনেটলি কোনো না কোনো মেডিকেল কলেজ হয়ে যাবে। যেমন আগের বছর যখন হাই কাট অফের সময় ছিল, অনেকজন বুঝতে পারছিল না সে কলেজ পাবে কি পাবে না। তো আমি যেটা বলবো যে 3 ধরনের হয়, অ্যাকচুয়ালি 2 ধরনের নয় এটা। একটা হচ্ছে যে শিওর থেকে চান্স পাবে, একটা থেকে শিওর থেকে চান্স পাবে না, আর একটা হচ্ছে মাঝামাঝি থাকে যে হবে কি হবে না, কাউন্সেলিং এ বসে দেখি। আমার মানে এটা খুব পেইনফুল কন্ডিশনস, মানে এই 3 নম্বর ক্যাটাগরিটা একটুর জন্য বেরিয়ে যাবে কি, মানে সে পড়াশোনা নেক্সট বছর শুরু করবে কি করবে না সেটা কনফিউশন থাকে। এবং তার ফলে নেক্সট যে বছরটা ও নিটটা দেবে কি দেবে না বা দিতে পারলে না, মানে ভালো হবে কি হবে না, প্রিপারেশন দেরি করে শুরু হলো, ইনস্টিটিউটে যে সময় কারিকুলাম স্টার্ট হলো তার থেকে হয়তো আরো দেরি করে বসলো। এই ফলে দেখা গেছে যে অনেক বাচ্চা কিন্তু পরের বছর এক্স্যাক্টলি পরের বছরে হয়তো ওর জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে গেল, কারণ দেরি করে শুরু করেছে। জুন মাসের যখন রেজাল্ট বেরিয়েছে তখন হয়তো প্রিপারেশনটা শুরু করলো, ও শুরু করলো হয়তো সেই সেপ্টেম্বরে গিয়ে, কারণ তখনও কাউন্সিলিং এর জন্য ওয়েট করে গেল। তো এই বাচ্চাগুলোর জন্য কিন্তু আরো ডিফিকাল্ট হয়ে যায়। দেখেছি তো, আমরা দেখছি একদমই তাই। তো যাই হোক, তো ওভারঅল আমার যেটা বক্তব্য, আমি যখন এরকম হয় আমার মাথায় দুটো জিনিস চলে। যারা খুব ভালো রেজাল্ট করে তাদের সাথে প্রচুর সেলিব্রেট করি, আনন্দ করি, মজা করি, গল্প করি, আড্ডা দিই, একদম চুটিয়ে তাদের সাথে তাদের প্ল্যানিং করাই, কোন হোস্টেলে যাবে, কি করবে না করবে, গাইড করে দেওয়া, এভরিথিং। কিন্তু আর একটা যখন ক্যাটাগরি আসে যে যারা হচ্ছে যে চান্স পাবে না একদম শিওর হয়ে গেল, সেই ক্যাটাগরিটা আমি বলি, কারণ অলরেডি বললাম যারা ডাইলেমাতে থাকে তাদের তো একটু দেরি হয়েই যায়। তো যারা এই যে ওরকম ক্যাটাগরিতে থাকে যে যারা হচ্ছে শিওর চান্স পাবে না, আমি সবসময় তাদের পেরেন্টস এবং স্টুডেন্টসদেরকে মানে প্রথমত এটা রিয়ালাইজ হয় পরিষ্কার যে কোথাও না কোথাও মনে হয় যে হচ্ছে যে ওদের এই ফেলিয়ারটা বোধহয় আমাদেরই ফেলিয়ার। অবশ্যই মানে যতই সাকসেস পাচ্ছি না কেন, যতই ভালো ভালো র্যাঙ্ক পাচ্ছি, একটা 705 পাচ্ছি, 700 পাচ্ছি, হোয়াট এভার, মানে যাই হোক না কেন, কিন্তু তারপরেও যদি একটা বাচ্চা 300 পায়, মানে কোনো সেটা একটা বাচ্চা, দুটো বাচ্চা, মানে 10টা বাচ্চা যতজনই পাক না কেন, হোয়াট এভার, মানে একটা কিন্তু ফিলিং অফ একটা ফেলিয়ার চলে আসে। এবং আমার মনে হয় প্রত্যেকটা টিচারের মধ্যেই কিন্তু আসে যে ওই বাচ্চাটা সত্যি, ওই বাচ্চাটা যদি চান্স পেয়ে যেত, খেটেছে সারা বছর। হ্যাঁ, এবার কিছুজন থাকে যে খাটেনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কিছুজন খেটেও দেখা যায় যে ওই এক্সামের দিনটাতে কিছু একটা জিনিস ঠিক মতো পারফর্ম করতে পারলো না, তো তার জন্য সত্যি খুব খারাপ লাগে। সেই মুমেন্টে একটা জিনিসই ট্রাই করি, আমি অনেক বছর ধরে এটা ট্রাই করেছি, যে পেরেন্টসকে এবং স্টুডেন্টকে সব রকম ভাবে সাহায্য করার, বিট ফিনান্সিয়াল, বিট একাডেমিক, বিট মানে মেন্টাল সাপোর্ট, কিছু মানে এরকম স্টোরি যাদের সাথে কথা বলালে ওর ভালো লাগবে সেগুলো কথা বলিয়ে দিয়েছি তাদের সাথে। ও মোটিভেটেড একবার যখন ফিল করে গেল, তারপর তো ডেফিনেটলি ও নেক্সট বছরের জন্য, কারণ ওই যে বললাম যে বিবেকানন্দের সেই জিনিসটা আমি সবসময় পাস করার চেষ্টা করি বাচ্চাদের মধ্যে, যে উঠো জাগো যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছছো থেমো না। তো সেই জিনিসটা আমার মনে হয় যে লক্ষ্যটা পৌঁছানোটা বেশি ইম্পর্টেন্ট। সবার জন্য তো একরকম গল্প লেখা থাকে না জীবনে, কেউ হয়তো খুব সহজে হয়তো মানে কতদিনে পৌঁছাচ্ছি তার থেকেও বেশি কোথায় পৌঁছাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। পৌঁছে যাওয়ার পর তো তখন তো সবকিছু সহজ মনে হয়, যখন পৌঁছলাম না তখন কিন্তু জিনিসগুলোর মধ্যে অনেক কিছু মনে হয়। একটা আমি সলভ করে ফেললাম অঙ্ক, আমার কাছে অঙ্কটা সহজ হয়ে গেল, যেই যতক্ষণ না সলভ করতে পারছি আমার কাছে কিন্তু অঙ্কটা কঠিন। এবং এই যে সলভ করার জন্য যে টেন্ডেন্সি বা অ্যাটিটিউড, এই যে স্ট্রাগলটা, সেটাই কিন্তু আমাদের জীবনের অঙ্কের স্ট্রাগলটা অ্যাকচুয়ালি। তো সেটাকে সফর বলি আমরা জীবনে। এই সফরটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট এবং খুব এনজয়েবল হওয়া উচিত, খুব মানে চ্যালেঞ্জিং তো থাকবেই, এনজয় করা উচিত, এবং তবেই কিন্তু আলটিমেটলি ডেস্টিনেশন পৌঁছানো যায়। একটা কথা বলো, দেবজ্যোতি স্যার তো সবার কাছে খুব সাকসেসফুল, টিম মেম্বার্স আমাদের কাছে, সেটা তোমার স্টুডেন্টস বলো, সবাই স্যারের মতো হতে চায়। তো কিন্তু তুমি এখন অবধি লাইফে যা যা অ্যাচিভ করেছো বা তুমি যে সাকসেস যতটা পেয়েছো, তোমার কি মনে হয় এটাই কি মানে সাফিশিয়েন্ট, এটাই কি তোমার বেস্ট, নাকি মানে তুমি সেটা নিয়ে স্যাটিসফাইড? প্রথম কথা আমি একটা কথা বলি যে হচ্ছে মানে এটা তো জীবন, আমি যতটা আমি দেখেছি যে হচ্ছে ওয়ার্ল্ডের রিচেস্ট পার্সনও বলছে যে আই এম নট দ্য রিচেস্ট পার্সন, তার রিয়েলাইজেশন হয়েছে যে সে রিচেস্ট নয়। ওয়ার্ল্ডের মোস্ট সাকসেসফুল পার্সনও বলছে সে যে না আমি মোস্ট সাকসেসফুল পার্সন নই। তো সেখানে দাঁড়িয়ে আমারও ডেফিনেটলি মানে কোনো ডেফিনেটলি আই ডু অলসো থিঙ্ক সেম, যে হচ্ছে যে সাকসেস ব্যাপারটা হচ্ছে রিলেটিভ ব্যাপার। আজকে কেউ এইটুকুতেও সাকসেস বলতে পারে নিজেকে, আজকে কেউ এতটাতেও বলতে পারে যে আমি সাকসেসফুল,
বা সাকসেসফুল নই হোয়াট এভার। তো আমার কাছে আমার নিজের ডেফিনেশন অফ সাকসেসটা হচ্ছে যে আমার প্রত্যেকটা দিনে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, আজকে আমি গতকাল যা ছিলাম তার থেকে নেক্সট ডেতে আমি যেন কিছু একটু বেটার কন্ডিশনসে থাকি, যদি আমি এটা থাকি আমার কাছে ওটাই ডেফিনেশন অফ সাকসেস। আর যদি না থাকি প্রোগ্রেস, যদি আমি না থাকি তাহলে আমি যতটাই উঁচু পর্যায়ে পৌঁছে যাই না কেন, যদি আমার ডে অন ডে যদি ইমপ্রুভমেন্ট আমার কাছে ক্লিয়ার না হয়, আমি যদি না বুঝতে পারি, তাহলে আমার কাছে কিন্তু সেটা সাকসেসফুল, মানে আমার কাছে অ্যাটলিস্ট এটা সাকসেস নয়। এভরিডে ইমপ্রুভ করাটাই সাকসেস, আমার কাছে সাকসেস। এটা তুমি বাচ্চাদেরকেও বলো যে এভরিডে ছোট ছোট স্টেপ নেওয়া, ছোট ছোট, কারণ আমি যদি সবার সাথে কম্পেয়ার করি আমি দুটো জিনিস হতে পারি, এক হতে পারি ওভার কনফিডেন্ট, আর দুই হতে পারি হচ্ছে ডিপ্রেসড হয়ে গেলাম। তো বেটার হচ্ছে নিজের সাথে নিজেকে কম্পেয়ার করো, নিজের সাকসেসের ডেফিনেশন নিজে তৈরি করো। একদম তাই। তুমি তো সবার প্রিয়, দেবজ্যোতি স্যার এখানে সবার খুব ফেভারিট যারা স্টুডেন্টস রয়েছে, কিন্তু ডাক্তার হিসেবে মানে তুমি তোমার পেশেন্টদের কাছে কতটা প্রিয় ডাক্তার বাবু? এই প্রসঙ্গে একটা কথা বলবো যে ডাক্তারদের সাথে মানে পেশেন্টের সাথে এই আমার যদি কমিউনিকেশনস বলা হয়, টিল মেডিকেল কলেজ মানে এমবিবিএস পর্যন্ত আমার কমিউনিকেশনসে ভালো পরিমাণ জায়গা ছিল, বিকজ আমি তখনও পর্যন্ত প্রত্যেকটা আমাদের রোটেটরি ইন্টার্নশিপ করতে হতো বলে, এবং আমার হাউস স্টাফশিপটাও সার্জারিতে ছিল বলে, জেনারেল সার্জারিতে। কিন্তু যে মুহূর্তে আমি আমার পোস্ট গ্রাজুয়েশনটা চুজ করলাম রেডিওলজিতে, তো রেডিওলজি সাবজেক্ট প্যাটার্নটা এরকম টাইপের যে যেখানে কিন্তু খুব একটা পেশেন্টের ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে না, আসে ওরা রিপোর্ট ডিসকাশন হচ্ছে, রিপোর্টটা বুঝিয়ে দিলাম কি হয়েছে না হয়েছে। আমি সবসময় একটা জিনিস চেষ্টা করি যে পেশেন্টকে সহজভাবে জিনিসটা বুঝিয়ে দেওয়ার। যেমন লেটস হয়তো পেটে জল জমেছে, তো সেটাকে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে একটা বড় বেলুন, তার মধ্যে একটা ছোট বেলুন, দুটো বেলুনের মাঝে জল জমেছে। তো এই ধরনের জিনিস বলে দিলে বাচ্চাদের যেমন ইজিলি ডেলিভার করা সাবজেক্টটা ঠিক সেরকমই ইজিলি প্রত্যেকেই স্টুডেন্ট আজকে হয়তো কেউ বাংলা অনার্স পড়েছে বা ইকোনমিক্সে কিছু পড়েছে, তারপরে হয়তো সে পেশেন্ট হয়ে আমার কাছে এসেছে। তো আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট যে সেই পেশেন্টটা যেন বুঝতে পারে, তার কাছে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায়, মানে সে কিছু বোঝে, মানে সে কি মানে কিছু জানে, মানে ডাক্তার যে কিছু জানে বলে কিছুই বুঝবে না এমনটা তো নাই। তো আমি এটা সবসময় চেষ্টা করি তার মতো করে তাকে বোঝানোর। তো ডেফিনেটলি তাই জন্য পেশেন্টরা ডেফিনেটলি পছন্দ তো করে, জানতে চাই যে আপনি একটু বলে দিন যেটা কি হয়েছে, কারণ ও জানে যে আমার কাছে যদি জানতে চায় তাহলে বুঝতে পারবে যে কি হয়েছে ওর অ্যাকচুয়ালি, এবং এটা কতটা ভয়ঙ্কর বা কতটা মারাত্মক কি হতে পারে, এক্স্যাক্টলি এর আউটকামটা কি হতে পারে, নেক্সট কি হওয়া উচিত, কোন ডাক্তারের কাছে নেক্সট যাওয়া উচিত, এগুলো জানতে চাই। আর ডাক্তারদেরকে তো বলা হয় যে ভগবান বলে মানি আমরা, যে রক্ষক ডাক্তাররাই। তো ভগবান হিসেবে মানে সে নিজে কেমন আছে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই সমস্ত কিছুর মধ্যে তুমি কেমন আছো? ডেফিনেটলি আমি ভালো আছি, মানে আমার কাছে ভালো থাকার ডেফিনেশনটা হচ্ছে আমার মনটা ভালো থাকা, আর ডেফিনেটলি শরীরটাও ভালো থাকা, নো ডাউট। শরীর ভালো রাখার জন্য বেসিক যে জিনিসগুলো করার, আমার যে মেডিকেল নিজের নলেজ থেকে যা যা ফলো করার, মা তো রয়েছে মাঝে মাঝে হচ্ছে যে বিভিন্ন এটা খাওয়া ওটা খাওয়া করতে থাকে, তো জন্য মা এটা করে আর কি। তো আমার কাছে ভালো থাকার ডেফিনেশনটা হচ্ছে যে আমার মনটা ভালো আছে কিনা, আর মন ভালো রাখার জন্য যেটা কনস্ট্যান্টলি দরকার, যেটা আমি কাজ করছি সেই কাজটার আমি আউটকামটা কতটা পাচ্ছি, আমি যে এফর্টটা দিচ্ছি সেই এফর্টটার আউটকাম কতটা পাচ্ছি। তো যখন আমি এই এফর্টটা ভালো পাচ্ছি, বাচ্চারা যখন এতটা সুন্দর একনলেজ করছে, আমি তো ডেফিনেটলি ভালো থাকবো। ভালো আছো, আক্ষেপ হয় কিছু নেই যে জীবনে কিছু পাওনি সেটা? না না না, একদমই নয়, একদমই নয়, কোনো আক্ষেপ নেই জীবনে, একটুও আক্ষেপ নেই, কোনো আক্ষেপ নেই। প্রত্যেকটা ডিসিশন আমার নিজের, প্রত্যেকটা কাজ আমার নিজের, প্রত্যেকটা জিনিসের প্রতি আমি অনেস্ট থেকেছি, প্রত্যেকটা জিনিসের প্রতি অনেস্ট থাকার চেষ্টা করবো সবসময়। অ্যান্ড ফর দ্যাট রিজন আমার মনে হয় যে যারা অনেস্ট থাকে তারা আক্ষেপ করে না। আমি অনেকে আমার অনেক সময় দুঃখ করে বলেছে যে তারা যখন আমি আমার বন্ধুদের থেকে দেখেছি যে সে হয়তো অনেস্ট ছিল বলে জীবনে কিছু একটা জিনিস মিস করেছে, আমাকে অনেক সময় শেয়ার করে যে ভাই আমি অনেস্ট বলে আমি এটা করতে পারলাম না। আমি ওকে সবসময় বলেছি যে ভাই তুই এর দাম পাবি, তুই এটার দাম পাবি, তুই অনেস্ট আছিস, তুই ডেফিনেটলি কেউ না কেউ পৃথিবীতে আছে যে তোকে তোর অনেস্টির দাম দেবে। এবং সত্যি কথা সে পরবর্তীকালে দেখা গেছে সে অনেস্টির জন্য পেয়েছে, আর যে ডিসঅনেস্ট হয়ে কিছু পেয়েছিল বলে ও দুঃখ করছিল সে তার জিনিসটা হারিয়েছে। সো অনেস্টির একটা অনেক বড় দাম থাকে যেটা রাখতে হয়। অনেস্ট থাকাটা বড্ড জরুরি, খুব জরুরি। অনেস্টি ইটসেলফ এ কনফিডেন্স, অনেস্টি একটা নিজে একটা কনফিডেন্স, আমি খারাপ কিছু করছি না, তাহলে আমার সাথে ভালো হবে, ঠিক আছে। এবং তার তো কিছু মানে তার তো এরকম কিছু নেই যে হচ্ছে সে সবসময় ভয় পাবে, সে কিছু লুকিয়ে রাখবে। সো অনেস্ট থাকলে সে সবসময় ডেফিনেটলি সে ভালো থাকবে, তার কিছু সে খুশি থাকবে, একদম তার কোনো আক্ষেপ থাকবে না। অনেকেই চায় তোমার মতো হতে, অনেকেই বলেছে, তোমাকেও ডেফিনেটলি বলেছে যে আমি ডক্টর দেবজ্যোতি করের মতো হতে চাই। তো যারা তোমার মতো হতে চায় তাদেরকে তুমি কি মেসেজ দেবে? ফার্স্ট অফ অল আমি মানে আমার মতো হতে চাওয়া বলতে আমার মতো হতে চাওয়া মানে এক তো ডাক্তার হতে হওয়া, দুই হচ্ছে যে হোল মানে তুমি যেভাবে ডাক্তার হয়েছো, যেভাবে পুরো জিনিসটা ম্যানেজ করছো, সারাদিন এত কাজের মধ্যে থাকছো, এই পুরো ব্যাপারটা তো এরকম স্যারের মতো হতে চাই সেই জিনিসটা থাকে। এটা খুব এমন কিছু ডিফিকাল্ট ব্যাপার না আমার মতো হওয়া।
ফার্স্ট অফ অল হচ্ছে যে একটু হার্ডওয়ার্ক করতে জানতে হবে, মানে একটু না ভালোই হার্ডওয়ার্ক করতে জানতে হবে, কিছু সময় একটু বেশিও হার্ডওয়ার্ক করতে হয়, তো বেশ হার্ডওয়ার্ক করতে ওকে জানতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেরকম বললাম যে সবসময় চেষ্টা করতে হবে অনেস্টির সাথে জিনিসগুলোকে করার, যে জিনিসটা করছে সেটাতে জান প্রাণ দিয়ে দেওয়ার, সেটা যেন বেস্ট অফ এবিলিটি দিয়ে সেটাকে চেষ্টা করতে হবে যে না ওটা আমি করবো, ওটা আমি করতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত সেই জিনিসটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্টিক করে থাকা, দ্যাটস ইট। এইটুকু সিম্পল জিনিস যদি ফলো করে, মানে এটা হয়তো খুব সহজ 3টে কথাই বলে দিলাম, কিন্তু সেটা ফলো করাটা খুব ফলো করতে গিয়ে যা যা করতে হবে সেটা করতে হবে, এটা 4 নম্বর কথা। এই 3টে কথার পর 4 নম্বর কথা এটাই বলবো, এটা ফলো করতে গিয়ে যা যা করতে হবে সেগুলো করতে হবে। সেই 4টে জিনিস যদি কেউ ফলো করে, মানে আমার মতো হওয়াটা কোনো বড় ব্যাপার নয় কারোর জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতটা টাইম দেওয়ার জন্য, এতটা আড্ডা আজকে দেওয়ার জন্য। অনেক বাচ্চাদেরও প্রশ্ন ছিল যেগুলো আজকে আমরা আলোচনা করলাম, আমরা গল্পের মাধ্যমে বললাম। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, তোমার ভালো থাকাটা খুব দরকার, অনেক বাচ্চার জীবন তোমার কাছে আছে। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য, আজকে বলার জন্য বাচ্চাদের জন্য। আমি সবাইকে এটাই বলবো যে হচ্ছে তোমরাও খুব ভালো থাকো, তোমরাও প্রত্যেকটা জিনিস ভালো করে ফলো করো, প্রত্যেকটা ফ্যাকাল্টি যেগুলো বলছে সেগুলোকে মন দিয়ে ফলো করো। তোমরা যারা আমাকে ভালোবাসো তার জন্য অনেক 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 তাদের জন্য মন থেকে ভালোবাসা, যারা ভালোবাসে না তাদের জন্য আমার ভালোবাসা, সবার জন্য আমার মন থেকে ভালোবাসা। যারা হয়তো অনেকে এখন আমাকে চেনে না তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো করে তোমরা পড়াশোনা করো, খুব ভালো সুস্থ থাকো, মা বাবাকে সবসময় মাথায় রাখবে, মা বাবাকে সম্মান দেবে, আর মা বাবার কথা মন দিয়ে শুনবে, তারা তোমার সব থেকে ভালো চাই, এই বিশ্বাসটা রাখবে। এই বিশ্বাসটা যদি রাখো দেখবে যে তুমি সঠিক পথেই থাকবে আর তোমার সাফল্য আসবেই। একদম, থ্যাংক ইউ। তোমাদের সঙ্গে আবার নেক্সট পডকাস্টে দেখা হবে, আবার কোনো র্যাঙ্কার এবং র্যাঙ্কারের প্যারেন্টসের সঙ্গে। ততক্ষণ প্রেপমেডের চ্যানেলে আমাদের যে ক্লাসেস অ্যান্ড অল হচ্ছে সেগুলো দেখতে থাকো। বাই বাই। বাই বাই।